আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, মোকলেস সিন্ডিকেটে ভর করে জনপ্রশাসনে আওয়ামী পুনর্বাসন। নিউজটি লিখেছেন ওয়াসিম সিদ্দিকী। চলুন দর্শক, জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। জুলাই বিপ্লবে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পরপরই প্রশাসনে এক ধরনের স্থবিরতা দেখা দেয়। দীর্ঘদিন ক্ষমতার প্রভাব ভোগ করা আওয়ামী ঘনিষ্ঠ কর্মকর্তারা কিছুটা কোণঠাসা হয়ে পড়েন। মাঠ প্রশাসন থেকে শুরু করে সচিবালয়েও অনেক কর্মকর্তা কিছুদিনের জন্য চুপসে যান। এমন পরিস্থিতিতে 2024 সালের 28 আগস্ট 2 বছরের চুক্তিতে জনপ্রশাসনের সচিব পদে নিয়োগ পান মোখলেসুর রহমান। তার নিয়োগের পর প্রশাসনে নতুন করে প্রাণ ফিরে পান আওয়ামীপন্থী কর্মকর্তারা। অবশ্য 4 জন উপদেষ্টাও আওয়ামী কর্মকর্তাদের রক্ষায় ভূমিকা রাখেন। প্রশাসনে খুব দ্রুতই গড়ে ওঠে একটি শক্তিশালী গোষ্ঠী, যা পরবর্তী সময় পরিচিতি পায় মোকলেস সিন্ডিকেট নামে। এই সিন্ডিকেট সচিবালয় ও মাঠ প্রশাসনের নিয়োগ, বদলি, পদোন্নতি, এমনকি বিশেষ দায়িত্ব বন্টনের ক্ষেত্রেও প্রভাব বিস্তার করে। অভিযোগ রয়েছে, রাজনৈতিক বিবেচনা ছাড়াও আর্থিক লেনদেনের ভিত্তিতে শত শত আওয়ামী কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। ফলে জুলাই বিপ্লবে ক্ষমতা হারানো আওয়ামী লীগ প্রশাসনের ভেতরে ফের সক্রিয় হয়ে ওঠার সুযোগ পায়। শুরু থেকেই এই আওয়ামী পুনর্বাসনের প্রতিবাদ জানিয়ে আসছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তীব্র সমালোচনার মুখে মোখলেসুর রহমানকে গত 21শে সেপ্টেম্বর পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নথিপত্র ঘেঁটে দেখা গেছে, মোখলেসুর রহমান দায়িত্ব নেয়ার পর মাত্র 1 বছরের মধ্যে সচিব ও সিনিয়র সচিব পর্যায়ে 72টি পোস্টিং অর্ডার করেন। এর অন্তত 25টি নিয়ে বিতর্ক তৈরি হয়। অতিরিক্ত সচিব পদে 358টি নিয়োগের প্রায় 40%, যুগ্ম সচিব পদে 450টির অর্ধেকেরও বেশি, উপসচিব পদে 710টির 50% এবং সহকারী ও সিনিয়র সহকারী সচিব পর্যায়ের বড় অংশই আওয়ামী ঘনিষ্ঠ কর্মকর্তাদের দেয়া হয়। একাধিক বঞ্চিত যুগ্ম সচিব আমার দেশকে জানান, তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের পদোন্নতি বঞ্চিত করা হয়েছে। আর এতদিন যারা প্রকাশ্যে আওয়ামী রাজনীতি করতেন, এখনো তারা পদোন্নতি পাচ্ছেন। অনেক ক্ষেত্রে কোটি টাকার লেনদেন হয়েছে। প্রশাসনের সবচেয়ে আলোচিত ঘটনা জেলা প্রশাসক নিয়োগ ঘিরে। অভিযোগ ওঠে, একজন ডিসি পদে বসতে হলে 5 থেকে 10 কোটি টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়েছে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি তদন্তে 3 উপদেষ্টার নেতৃত্বে কমিটিও হয়, কিন্তু তদন্তের ফল এখনো জানা যায়নি। ওই কেলেঙ্কারির ঘটনায় জনপ্রশাসনের তৎকালীন সংশ্লিষ্ট যুগ্ম সচিবের কক্ষ থেকে ঘুষের চেক উদ্ধার করা হয়। একাধিক কর্মকর্তা জানিয়েছেন, আওয়ামী সরকারের ঘনিষ্ঠ বা বিতর্কিত কর্মকর্তাদের ডিসি করা হয়েছিল যাতে মাঠ প্রশাসন তাদের নিয়ন্ত্রণে থাকে। এ নিয়ে গণমাধ্যমে তীব্র সমালোচনা হলে অন্তর্বর্তী সরকার বাধ্য হয়ে 9 জেলার ডিসি নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করে। পরবর্তী সময় বিতর্কিত এসব কর্মকর্তাকে নিরাপদে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। এই সিন্ডিকেটের প্রধান ছিলেন মোখলেসুর রহমান নিজেই। মোকলেস সিন্ডিকেট সচিবালয়ের কর্মকর্তাদের মধ্যে এক ধরনের ভীতি তৈরি করে। এই কর্মকর্তারা মিলে জনপ্রশাসনের নিয়োগ, পদোন্নতি ও পোস্টিংয়ে একচেটিয়া নিয়ন্ত্রণ করতেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোকলেস সিন্ডিকেটের সবার বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে, তাদের নজরদারিতে রাখা হয়েছে। পাশাপাশি এই সিন্ডিকেটকে অর্থ দিয়ে যারা বিভিন্ন জায়গায় বদলি হয়েছেন, তাদের বিষয়েও খোঁজ খবর নেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রতিবেদন তৈরি করে শিগগিরই প্রধান উপদেষ্টাকে দেয়া হবে। নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্র বলছে, মোকলেস সিন্ডিকেটের অন্যতম কাণ্ডারীরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদায়ন, প্রেষণ উইং এর যুগ্ম সচিব। সাবেক জনপ্রশাসন সচিব মোকলেস আর এডিপি এরফানুল হক তার কথায় উঠবস করতেন। অভিযোগ রয়েছে, মোকলেস সিন্ডিকেটের একজন যুগ্ম সচিব পরিকল্পিতভাবে 20তম ব্যাচের বিএনপি জামায়াত সমর্থিত অফিসারদের গুরুত্বপূর্ণ পদ থেকে দূরে রাখার পরিকল্পনা বাস্তবায়ন করেন। বহুল আলোচিত ডিসি নিয়োগে অর্থ কেলেঙ্কারির ঘটনায় গত বছর জনপ্রশাসন মন্ত্রণালয়ে থাকা তার রুম থেকে 3 কোটি টাকার চেক উদ্ধার করা হয়। বিষয়টি এখন একাধিক সংস্থা খতিয়ে দেখছে। বুয়েটে পড়া অবস্থায় ছাত্র ফেডারেশনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। হাসিনা বিরোধী আন্দোলনে ভূমিকা পালনকারী জোনায়েদ সাকি সে সময় ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ছিলেন।
ছিলেন। আওয়ামী আমলে 2010 থেকে 2024 সাল পর্যন্ত ঘুরে ফিরে ঢাকায় পোস্টিং ছিল এই কর্মকর্তার। ওই আমলে আচরণগত সমস্যার কারণে তার প্রমোশন হয়নি বলে জানা গেছে। তবে তার মা বিএনপির এমপি ছিলেন, তাই এতদিন তাকে পদোন্নতি বঞ্চিত করা হয়েছে দাবি করে 5 আগস্টের পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে আসীন হন। 2010 সাল থেকে 2024 সালের 30 অক্টোবর পর্যন্ত 24 বার আনুষ্ঠানিকভাবে সরকারি টাকায় তিনি বিদেশ ভ্রমণ করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় 27 ব্যাচের কর্মকর্তা বদিউল আলম জুলাই আন্দোলন চলাকালে নরসিংদী জেলা প্রশাসক ছিলেন। আন্দোলন দমাতে ছোড়া গুলিতে প্রাণহানির ঘটনায় ওই কর্মকর্তার ভূমিকা নিয়ে সে সময় তীব্র সমালোচনা তৈরি হয়। বিতর্কিত ওই ভূমিকার কারণে শাস্তির আওতায় আনার কথা থাকলেও বিস্ময়করভাবে এই কর্মকর্তাকে চট্টগ্রামের উপভূমি সংস্কার কমিশনের কার্যালয়ে পোস্টিং দেওয়া হয়। 27তম ব্যাচের নূর কুতুবুল আলম সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পিএস ছিলেন। 2024 সালের ডামি নির্বাচনে পটুয়াখালীর ডিসি হিসেবে দায়িত্ব পালন করেন। গত বছরের 5 আগস্টের পর প্রধান উপদেষ্টার কার্যালয়ে পোস্টিং দেওয়া হয় তাকে। তীব্র সমালোচনার মুখে সেই পোস্টিং বাতিল করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব হিসেবে পাঠানো হয়েছে তাকে। গাজী তারিক সালমানকে গত 23 জুলাই গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পোস্টিং দেওয়া হয়। আওয়ামী লীগের শাসনামলে শেখ মুজিবুর রহমানের ছবি আঁকার ঘটনায় আলোচনায় আসেন তিনি। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতির নাতি এই কর্মকর্তা। বাংলা পেলাম এবং এক যে ছিল স্বাধীনতা নামে শেখ মুজিবের বন্দনায় কবিতা লিখে হন সমালোচিত। আবু নঈম মোহাম্মদ মারুফ খান 24তম ব্যাচের কর্মকর্তা। আলোচিত ডিসি বদিউল আলমের আগে নরসিংদী জেলার ডিসি ছিলেন। শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার পিএস ছিলেন এই কর্মকর্তা। এখন তাকে উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের পিএস হিসেবে পোস্টিং দেওয়া হয়েছে। বহাল রয়েছেন সেখানেই। যুগ্ম সচিব আতাউর রহমান খান আওয়ামী আমলে পরিকল্পনা মন্ত্রণালয়ে ছিলেন। 27তম ব্যাচের এই কর্মকর্তা নিয়মিত পদোন্নতি পেয়েছেন। 5 আগস্টের পর তাকে গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়। 20তম ব্যাচের ফিরোজউদ্দিন খলিফা আওয়ামী লীগের সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেন গুরুত্বপূর্ণ নিরাপত্তা উইংয়ে। বর্তমানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে রয়েছেন। আনোয়ারুজ্জামান হাসিনার শাসনামলে মুজিবের 7 মার্চের ছবি দিয়ে রাখতেন ফেসবুকের প্রোফাইলে। ছিলেন সিলেটের এডিসি। গত 15 জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাকে পদায়ন করা হয়। মুজিব ভক্ত এই কর্মকর্তার বিভিন্ন কীর্তি ফেসবুকে ছড়িয়ে পড়লে শেষ পর্যন্ত তাকে হবিগঞ্জে পোস্টিং দেওয়া হয়। 30তম ব্যাচের বারিউল করিম খান জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখায় রয়েছেন। হাসিনার সময় তৎকালীন জনপ্রশাসন সচিব মেজবা উদ্দিনের পিএস ছিলেন উপসচিব পদমর্যাদার এই কর্মকর্তা। মুর্তজা আল মুইদের বাবা আওয়ামী লীগের নেতা। তিনি নিজে ছাত্র জীবনে করতেন ছাত্রলীগ। 31তম ব্যাচের এই কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের শৃঙ্খলা 5 শাখায় কর্মরত ছিলেন। সেখানে বহুল আলোচিত মোখলেসুর রহমানের সময়কার ডিসি পদায়নের ফিট লিস্ট টাইপ করেন এই কর্মকর্তা। হাসিনার সময় স্পেশাল ব্রাঞ্চ এসবি সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী শায়লা ফারজানার সঙ্গে দীর্ঘদিন একসঙ্গে কাজ করার কারণে তাদের মধ্যে এক ধরনের ঘনিষ্ঠতা ছিল। 5 আগস্টের পর শায়লা ফারজানাকে মন্ত্রণালয় থেকে যখন উত্তেজিত কর্মকর্তারা বের করে দেওয়ার চেষ্টা করেন, তখন তাকে রক্ষায় এগিয়ে আসেন এই মুঈদ। এদিকে দুজন যুগ্ম সচিব মূলত সমন্বয়ক পরিচয় দেয়া তানভীরের প্রভাব কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ উদ্ধার করেছেন। এর মধ্যে 400 কোটি টাকার কমিশন বাণিজ্যের সংবাদ প্রকাশিত হলে তানভীরকে সমন্বয়কের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। যুগ্ম সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলামকে পদায়ন করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রশাসন 4 অধিশাখায়। আওয়ামী আমলে তিনি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা অধিশাখায়। গত বছরের 6 আগস্ট পর্যন্ত দায়িত্ব পালন করেন। 20তম ব্যাচের কর্মকর্তা যুগ্ম সচিব রিপন চাকমা আওয়ামী লীগের শাসনামলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রভাবশালী কর্মকর্তা ছিলেন। বর্তমানে তাকে রাখা হয়েছে গণপূর্ত মন্ত্রণালয়। বিশেষজ্ঞদের মতে মোকলেস সিন্ডিকেটের মাধ্যমে পুনর্বাসিত কর্মকর্তারা কেবল তাদের পদ রক্ষা করেননি, বরং ভবিষ্যতের রাজনৈতিক ষড়যন্ত্রে যুক্ত হওয়ার মতো শক্তি অর্জন করেছেন। ছাত্র জনতার আন্দোলনের পর যে প্রশাসনিক ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রত্যাশা ছিল তা ভেস্তে যাচ্ছে তাদের কারণে। ফলে প্রশাসনে নতুন করে সংকট তৈরি হতে পারে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব এবং সাবেক সচিব ABM আব্দুস সাত্তার আমার দেশকে বলেন, মোকলেস সিন্ডিকেটের সময় প্রশাসন সঠিকভাবে চলছিল না। এক ধরনের বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। নানা ধরনের অনিয়মের অভিযোগও ওঠে এ সময়। সরকারের বিভিন্ন এজেন্সি রয়েছে, তদন্ত করে অনিয়মের বিষয়ে
ব্যবস্থা নেওয়া উচিত, কারণ কেউই জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। সেন্টার ফর আইডিয়া ইনোভেশনের নির্বাহী প্রধান রফিক আহমেদ ডলার আমার দেশকে বলেন, 2024 সালের আগস্ট থেকে হওয়া সব পদায়ন ও প্রমোশন খতিয়ে দেখা দরকার। আওয়ামী ঘনিষ্ঠ কর্মকর্তাদের পুনর্বাসন কেবল প্রশাসনকে নয়, অন্তর্বর্তী সরকারের বিশ্বাসযোগ্যতাকেও প্রশ্নবিদ্ধ করেছে। দর্শক, এই ছিল আমাদের আজকের লিড নিউজের আয়োজন। আগামীকাল ইনশাল্লাহ আরেকটি লিড নিউজ নিয়ে একই সময় একই চ্যানেলে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সমৃদ্ধ রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।